হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের। ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অঙ্কন ভট্টাচার্য, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ব। ঘটনাটি যিনি যার বিষয় লিখেছেন তার নাম কেয়া, এবং তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সাল 2018। ঘর গোছাতে গোছাতে বারান্দায় এসে দাঁড়ালো কেয়া। ব্যালকনি থেকে সামনে পলাশ গাছে ঘেরা মাঠটা কি সুন্দর। মনে মনে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করতে লাগলো। দুদিন হলো হরিণঘাটার এই ফ্ল্যাটটা এসেছে। ওর স্বামী অনির্বাণ বসু রাজ্য বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার, শিলিগুড়ি থেকে বদলি হয়ে হরিণঘাটা। অনির্বাণের বন্ধু তমালের থেকে ফ্ল্যাটটা পেয়েও চট করে অনেক কম দামে নিয়ে নিল। তমাল রায় এই মুহূর্তে বাংলার অন্যতম গায়ক। এখন মুম্বাইয়ে পসার জমেছে বলে ওখানে পাকাপাকিভাবে চলে যাচ্ছে। কেয়ার কপালটা ভালোই বলতে হবে, একসাথে স্বামীর পদোন্নতি ও সুন্দর লোকেশনে চট করে ফ্ল্যাট পেয়ে যাওয়া। সমস্যা শুধু একটাই, ফ্ল্যাটটার টপ ফ্লোরে আর লিফট নেই। 4 তলায় এই ঘরটায় হাওয়া বাতাস ভালোই খেলে, আর চারপাশে গাছগাছালিতে ভরা, তাই গরমে খুব কষ্ট হবে বলে মনে হয় না। তমালও সেই রকমই বলেছে। কষ্ট যেটা হবে তা হলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে। লিফটে জায়গা করা আছে, কিন্তু সেটা আর তৈরি হয়নি। কি আর করা যাবে, সব কিছু তো একসাথে পাওয়া যায় না। এত কম দামে এত সুন্দর লোকেশনে এই ফ্ল্যাটটা পেয়েছে, এটাই অনেক। সামনে স্কুল, তিতলির অ্যাডমিশনের কথা বলাও হয়ে গেছে। তিতলি ওদের একমাত্র মেয়ে, ক্লাস 4-এ পড়ে। আবার নতুন বন্ধু হবে ওর। যদিও ও খুব খুশি এখানে সামনে এত সুন্দর মাঠ পেয়ে। আশেপাশে বাচ্চারা বিকেলে সবাই খেলে এখানে। এরকম পরিবেশ তো পাওয়া যায় না এখন। এমনিতেই এখনকার বাচ্চারা খেলতে পারে না, শুধু মোবাইলে ঢুকে থাকে। আর সবচেয়ে বড় কথা, অনির্বাণের অফিস মাত্র 5 মিনিট এখান থেকে, তা আবার অফিসের গাড়ি পাঠায়। সব মিলিয়ে লিফটের ব্যাপারটা একটু কম্প্রোমাইজ করছে ওরা। অফিসের বাংলো পেতে অনির্বাণ, কিন্তু নেয়নি। হাউস রেন্টের টাকা মার যাবে তখন স্যালারি থেকে। অনির্বাণ আর তিতলি পাশে মার্কেটে গেছে, হয়তো এখনই চলে আসবে। তাই এইসব ভাবনা ছেড়ে ঘর গোছানো মন দিল কেয়া। কেমন লাগছে এখানে? ডিনার করতে করতে জিজ্ঞাসা করল অনির্বাণ। রাতে ডিনারটাই দুদিন সামনের হোটেল থেকেই কিনে আনছে। আমার তো বেশ ভালোই লাগছে। এখন আশেপাশে লোকজন কেমন হবে সেটা জানি না, উত্তর দিল কেয়া। আর তিতলি, তোর কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে বাবা, আগের থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমার তো একটা নতুন বন্ধু হয়ে গেছে, রোজিয়া। বাহ, তারও তো খুব ভালোই। বুঝলে কেয়া, তমালের ফ্ল্যাটটা ছিল বলে সব এত সহজে হয়ে গেল। যদিও বাড়ির কাগজপত্র, এগ্রিমেন্ট এগুলো এখনো ভালো করে দেখার সময় হয়নি। লিফটের ব্যাপারটা দেখছি কি করা যায়। পাশের ফ্ল্যাটে এআরমি চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল, বলছিল এগ্রিমেন্টে লিফটের সুবিধার কথা আছে। সেই মতো কাজও শুরু হয়েছিল, কিন্তু 2বার অ্যাক্সিডেন্ট ঘটে, 2জন লেবার মারা যায়। তারপর থেকে কাজটা আর কমপ্লিট হয়নি। কন্ট্রাক্টর আগরওয়াল এনসনের অপরাইজিও গত বছর হার্ট অ্যাটাকে মারা গেছে। ওর ছেলে এখন ব্যবসাটা দেখছে। বলছে বাবার এটাই অনেক লস হয়ে গেছে, লিফট আর করা যাবে না। এমনিতে এখনকার সব শান্ত ভদ্র ফ্যামিলি ঝগড়াঝাঁটি অত পছন্দ করে না। একদম নিচে সান্যালবাবু হার্ডওয়্যারের দোকান, 2তলায় 2জন স্কুল টিচার, 3তলায় ঘোষালবাবু পৌরসভার বড়বাবু, আর একজন বোধে হয় মাউন্টেনার আসে মাঝে মধ্যে এখানে থাকতে বেশি।
আর 4 তলায় আমরা আর চৌধুরীদা রেলে আছে। বাবা তুমি তো পুরো নারী নক্ষত্র জেনে ফেলেছো সবার। আরে চৌধুরীদা সবই বলেছিল, নিচের সান্নার লোকটা একটু টেটিয়া আছে, বউ ছেড়ে চলে গেছে, এছাড়া বাকি সব ঠিকই আছে। সান্নালে লিফটের দরকার নেই, নিচতলাটায়ও নাকি ওম প্রকাশের ছেলের সাথে সেটিং করা আছে। হার্ডওয়্যারের ব্যবসা তো, চোরে চোরে মাস্ততো ভাই। দেখো তুমি কোনো ঝামেলায় চেও না। অনির্বাণকে সাবধান করলো কেয়া। না না, আমার আর চৌধুরীদার দরকারটা সবচেয়ে বেশি। একটু খোঁজ খবর তো করতে হবে। মাসের শেষ রবিবার করে মিটিং হয়, তখনই আবার লিফটের কথাটা উঠাতে পারবো। আজ অনির্বাণের অফিসে তাড়াতাড়ি কাজ মিটে গেছে, শুধু একটাই সাইট ডিজিট ছিল। ফ্ল্যাটে ঢোকার সময় দেখলো তিতলি আর একটা ওর বয়সী মেয়ের সাথে নিচে খেলছে। বলল, বাবা এই দেখো আমার বন্ধু রোজিয়া। অনির্বাণ দেখলো এই ফ্ল্যাটে তো কারো বাচ্চা নেই, নিশ্চয়ই আশেপাশে কারোর বাচ্চা হবে। তোরা মাঠে গিয়ে খেলো, অনির্বাণ বলল। পড়ে যাব বাবা, রোজিয়ার সাথে পুতুল পুতুল খেলছি। আচ্ছা তাই খেলে বলে উঠে যাচ্ছিল অনির্বাণ। কি মনে হলো আবার নিচে এলো, লিফটের জায়গাটা ভালো করে দেখলো। কাজ অনেকটাই এগিয়েছিল। পিট রুমও করা আছে নিচে। পিট রুমের ডিপটা একটু বেশি, নিচে নামার জন্য সিঁড়িও করা আছে। রবিবার কথাটা পেরে ভালোই হয়েছে। স্যান্ডাল ছাড়া সবাই লিফটের জন্য সাপোর্ট করছে ওকে। সেরকম হলে অন্য কোনো কন্ট্রাক্টর ধরতে হবে। পারমিশনের দরকার লাগলে ঘোষালবাবু ম্যানেজ করে করিয়ে দেবে। দেখা যাক কি করা যায়, কতটা হয়। অনির্বাণ মেনটেন্স ডিপার্টমেন্টের হেড, ওর আন্ডারে অনেক ঠিকাকর্মী। সেই সূত্রে বিভিন্ন কন্ট্রাক্টরদের সাথে ভালোই সম্পর্ক ওর। বাড়ির লিফটের জন্য কথা বলছে দত্তর সাথে, কিন্তু দেবযানী অ্যাপার্টমেন্টে আগরের এনসন ছাড়া কেউ কাজ করতে চলে গেল। ওম প্রকাশের পলিটিক্যাল হাত লম্বা ছিল, ছেলেও তেমন হয়েছে। অন্য কেউ হাত বাড়ালেই হুজ্জুতি। ঠিক আছে, ওম প্রকাশের ছেলেকে ম্যানেজ করা যাবে। দত্ত প্লিজ কাজটা নেক্সট মাস থেকে শুরু করলে ভালো হতো। তবু দত্ত বেচার মুখ করে বলল, আরও একটা ব্যাপার আছে স্যার। অনির্বাণ বলল, আর কি ব্যাপার? ও টাকা, ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি সবার সাথে কথা বলে নিয়েছি। তুমি এস্টিমেট করো হার্ডওয়ারটা নয় চ্যানেলের থেকে নেব। না স্যার, টাকা নয়, ওই জায়গাটা অভিশপ্ত আছে স্যার। হোয়াট? কি আজে বাজে বলছো দত্ত? আজে বাজে নয় স্যার, সবাই জানে ওম প্রকাশের দুটো লেবার ওখানে কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে মারা গেছে। সবাই বলে কে যেন ওদের পেছন থেকে ধাক্কা দিয়েছিল। এসব ফালতু কথা বন্ধ করত। এবার রেগে গেল অনির্বাণ। কাজটা করবে না সেটা বলে দাও, আমি বিশ্বাসকে দিয়ে করিয়ে নেব, কিন্তু এইসব বেকার কথা বলে বাজার গরম করো না। মাথা একটু গরম করেই ফেললো অনির্বাণ। ঘরে ঢুকতেই কেয়া জিজ্ঞাসা করলো, তিতলিকে দেখলে নিচে? না নিচে নেই, মাঠে খেলছে হয়তো। না গো, মাঠে খেললে তো ব্যালকনি থেকে দেখা যায়। নিচে খেলছিল ওই রোজিয়া বলে মেয়েটার সাথে, কিন্তু অনেকক্ষণ ডাকছি সাড়া দিচ্ছে না। আবার নিচে এলো অনির্বাণ। তিতলি বলে অনেকবার ডাকাডাকি করতেই হঠাৎই ফ্ল্যাটের লিফটের পিটরুমের নিচ থেকে ওপরে উঠে এলো তিতলি। কিরে তুই নিচে নেমেছিলিস? কি ব্যাপার কি? কত ডাকছে মা তোকে, আর তুই নিচে নেমেছিলিস কেন? বললো, সরি বাবা, আমরা লুকোচুরি খেলছিলাম। আমরা মানে? জিজ্ঞাসা করলো অনির্বাণ। আমি আর রোজিয়া। কিন্তু কোথায় রোজিয়া? তিতলি বলল, এই তো এখানেই ছিল, আমাকে লুকাতে বলল। মেয়েকে বকা দিল অনির্বাণ, কোনোদিন ওইখানে নেমে খেলবি না, অত নিচে কেউ নামে? সরি বাবা, রোজিয়া নামে তাই আমিও নেমেছি। কেয়াকে কিছু বলল না অনির্বাণ, নইলে আবার এক পন্ত্র বকা খাবে মেয়েটা। মেয়েকে বকলে খারাপ লাগে। রাতে ওর ফেভারিট চিকেন বিরিয়ানি এনে দিল অনির্বাণ। তিতলি জিজ্ঞাসা করলো, বাবা লিফটের কাজ শুরু হয়ে গেল, ওই ঘরটা বন্ধ হয়ে যাবে তাই না? আবার ওটার কথা? আর নয়, এবার ঘুমাতে চাও। মেয়েকে শুইয়ে দিল অনির্বাণ, কিন্তু জানালো কি করে লিফটের কাজ শুরু হবে। এটা তো অনির্বাণ কাউকে জানায়নি, এমনকি কেউ না।
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল অনির্বাণ। মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। এপাশ ওপাশ করছে অনির্বাণ। চারিদিক নিস্তব্ধ, খুব গরম লাগছে আজকে। একটা সিগারেট ধরিয়ে ছাদে গেল অনির্বাণ। লিফটের হোলটাই উকি মারল। একটা যেন কান্নার আওয়াজ। কান্নাটা পাতলো, হালকা একটা আওয়াজ যেন ফাঁকা জায়গায় ঘুরপাক খাচ্ছে, হাওয়ার শব্দের মতো। কি জানি কি মনে হলো। একটা টস দিয়ে নিচে নামলো অনির্বাণ। চোরের উপদ্রব হচ্ছে এদিক ওদিক। পিটরুম থেকে একটা শব্দ আসছে। কেউ আছে নাকি ওর ভেতরে? কেউ যেন ফোপাচ্ছে। পিটরুমের সিঁড়ি দিয়ে টর্চ জ্বালিয়ে নিচে নামতে লাগলো। ভেতরটা এত ঘুটঘুটে অন্ধকার, বেশ গভীর, প্রায় 10 ফুট মতো। শেষ ধাপটায় নামতে গিয়ে হোঁচট খেল অনির্বাণ। নিচটায় পটকা একটা গন্ধ। টর্চের আলোয় দেখলো একটা পুতুল পড়ে আছে, আর ওটা একটা ক্যারিং ডল। সুইচটা অন আছে, তাই কান্নার আওয়াজটা আসছে। এবার বোঝা গেল নিশ্চয়ই তিতলির পুতুল এখানে ফেলে গেছে। ওদের এই পিটের ভেতর নেমে খেলাটা বন্ধ করতে হবে, আর রোজিয়া মেয়েটার ব্যাপারেও খোঁজ নিতে হবে, কোথা থেকে আসে। পুতুলটা নিয়ে ওপরে চলে গেল অনির্বাণ। এই কদিন বেশ অনেকগুলো প্রমোটার কন্ট্রাক্টরের সাথে কথা বলছে অনির্বাণ। কেউ লিফটের কাজটা করতে রাজি নয়। দত্তর কথাটা তবে কি সত্যি? জায়গাটা অভিশপ্ত, নাকি সবাই আগ্রওয়ালের এনসনকে ভয় পাচ্ছে? তবে ওম প্রকাশের ছেলের সাথেও কথা বলেছে অনির্বাণ। ওর কোনো আপত্তি নেই। ও বলেছে আপনি কাউকে দিয়ে করাতে পারলে করিয়ে নিন, আমার কোনো আপত্তি নেই। আসলে তো এত তাড়াহুড়োতে ফ্ল্যাটটা নিয়েছে যে সব কাগজপত্র এগ্রিমেন্ট কিছুই সেভাবে দেখা হয়নি। তবে কাগজপত্র উকিলবাবুর কাছে সার্চে নিয়েছে, যদিও কাজটা অনেক আগেই করা উচিত ছিল। যাই হোক, কদিন বাদে রিপোর্ট পাবে। সেরকম হলে বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে লিফটটা করাবে সে। বাধা যতই পড়ছে, একটা কেমন জেদ চেপে যাচ্ছে। বিকেলবেলায় ফ্ল্যাটে ঢুকতে যাবে অনির্বাণ। দেখলো তিতলি আর পিটরুমে নামছে। খুব রেগে জোরে ডাকলো তিতলি, কিন্তু শুনলো না। ও নামতে লাগলো। অনির্বাণ দ্রুত পিটরুমের কাছে এলো, কিন্তু সিঁড়িটায় তিতলিকে দেখতে পেল না। এত তাড়াতাড়ি তিতলি অত নিচে নামলো কি করে? অনির্বাণ ডাকলো, তিতলির ওপরে আয়। কথা না শুনে খুব খারাপ হবে। অনির্বাণও নিচে নামে। আলো কম, তবু হালকা দেখা যাচ্ছে। নিচে নেমে দেখে অন্য একটা মেয়ে। আরে, এটা তো রোজিয়া। একে হট করে তিতলি ভেবেছে। এই মেয়ে কি ব্যাপার? তুই এখানে কেন? কি চাই তোর? রেগে জিজ্ঞাসা করল অনির্বাণ। রোজিয়া কেঁদে বলল, কাকু এখানে লিফট করো না প্লিজ। একটা চোর পড়ো পাকা মেয়ে। কোথায় থাকিস তুই? রোজিয়া আঙ্গুল তুলে পিটরুমের ভেতরটা দেখালো। ঠিক তখন ওপর দিক থেকে জোরে আওয়াজ। বাবা বাবা করে তিতলির গলা। ছুটে উপরে উঠল অনির্বাণ। বিভৎস কাব্য। তিতলির পা সিঁড়িতে আটকে পড়ে গেছে। লোহার সিঁড়ির মাথায় লেগে মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। ততক্ষণে চিৎকার শুনে স্যান্ডালটা বাইরে বেরিয়ে এসেছে, আর কেউ নিচে নেমে এসেছে। তিতলিকে নিয়ে সবাই ছুটল হাসপাতালে। 4টে স্টিচ পড়েছে তিতলির কপালে। জ্ঞান ফিরেছে, এখন একটু ঠিক আছে। বাবা মাকে ভেতরে ডাকলো। অনির্বাণ ভেতরে যেতেই তিতলি আলতো হাতটা ধরে বলল, সরি বাবা, তোমার কথা শুনিনি তাই এমন হলো। বিশ্বাস করো, কেউ যেন আমায় ডাকছিল নিচ থেকে, আর আমার নামার সময় ঠেলে দিল। ওরকম হয় শোনা মাঝে মাঝে। আর কিছু হবে না তোর, আমরা আছি তো। রোজিয়ার কথা আর কিছু বলল না ওকে। বাড়ি ফিরে সোজা নিচের ঘরে চলে গেল অনির্বাণ। লিফট করা যাবে না। দত্তর কথাই ঠিক, অভিশপ্ত জায়গা। সার্চ রিপোর্ট পেয়েছে। জমিটা আসলে ছিল একটা খ্রিস্টান দম্পতির। উকিলবাবু আরও খবর এনেছে, ওদের একমাত্র মেয়ে রোজিয়া 10 বছর বয়সে খেলতে খেলতে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তারপর ওনারা জমি আগরওয়ালদের বেচে দিয়ে চলে যায়। বাকিটা বুঝতে অসুবিধা হয়নি অনির্বাণের। সান্নাল লোকটা খারাপ নয়, বুঝলো কেয়া। বিপদে অনেক হেল্প করলো লোকটা। ডিভিশন হেড নীলাঞ্চল বাবুকে বলে অফিস বাংলোটা অনির্বাণের নামে এলটমেন্ট হয়েছে, ওখানে আর থাকা যাবে না। সান্নাল বাবু কথা দিয়েছে ফ্ল্যাটটা কিনে নেবে, নিচটা গোডাউন করবে, ওপরে উনি থাকবেন। সব শুনে সান্নাল একেবারে রাজি হয়ে গেছে। এরপরে আজ অনেক বছর কেটে গেছে।
এখন জানি না ওই জায়গাটা কেমন আছে, তবে শুনেছি সান্যালবাবু নাকি মারা গেছে প্রায় 2 বছর হয়ে গেছে একটা দুর্ঘটনাতে। আমরা জানি সেটা কি হতে পারে। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা পাঠাতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করব গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো যারা ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং আরেকটা কথা বলতে চাই, লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। চলে যাব আজকে দ্বিতীয় ঘটনায়। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে বরিন দে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে খুব পছন্দ করি, কিন্তু তারা খুব কাছের না হলে ভালো লাগে না। আমাদের বাড়ির কাছে বেশ বড়সড় একটা মাঠ আছে, সঙ্গে লাগো একটা দিঘি। সকালে প্রাতঃভ্রমণ করে কিছু লোক, বিকেলে স্থানীয় ছেলেপেলেরা ফুটবল খেলে। সন্ধ্যের পর থেকে নিঝুম হয়ে যায়। মাঠ, তার পাশে বসবাস করা বাড়িঘর নেই কিছু। তা সেখানে আমরা কয়েকজন স্কুলের বন্ধু প্রায় সন্ধ্যা আড্ডা দিই। আমাদের সকলের বয়স এখন 60-65 বছর বয়স। সকলেরই অবসরপ্রাপ্ত। আড্ডা 6 জন জমিয়ে আড্ডা দিয়ে রাত 9:30 যে যার বাড়ি ফিরে যাই। সকলেই কাছাকাছি থাকি। নিস্তব্ধ জায়গাটায় বেশ ভালো লাগে। নানা গল্প করতে আমরা ধূমপান করি জলাশয়ের ধারে সিমেন্টের বেঞ্চে বসে। মাথার উপর খোলা আকাশে নক্ষত্রদের ঝিকিমিকি, বেশ ভালোই লাগে। হাওয়ার মাথা তোলাচ্ছে। এইরকম একদিন আড্ডা চলছে। আমরা জনা 5 বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ চোখে পড়ল একজন পুরুষ আর মহিলা এগিয়ে আসছে। আমরা একটু অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম। তাৎক্ষণিক আড্ডা থামিয়ে মিনিট 5 ওদের দিকে চেয়ে আছি। একটু পরে আমাদের বোধগম্য হলো সুধীর আর স্ত্রী আলপনা আসছে। প্রায় কাছে এসে পড়ায় অন্ধকারে ওরা পরিষ্কার হয়ে গেল। আমাদের মধ্যে 2-1 নাতি অনুচ্চ স্বরে বলল, আরে কি ব্যাপার, আজ যে একবারে জোরে, কি ব্যাপার? ওরা মৃদু এসে উঠল। দেখতে এলাম এখানে কি হচ্ছে। আমি বললাম, কি আর হবে, সেই থরবড়ি খাড়া। বলতে বলতে ওরা কাছের একটা বেঞ্চে বসলো। তখন আমাদের মধ্যে কেউ বলে উঠল, কোথা থেকে আসছিস? এই একটু ডাক্তারের কাছ থেকে, বলল সুধীর। তারপর আর কি খবর আলপনা? বলল আমাদের মধ্যে কেউ। আজ রাতে কি মেনু? আমাদের মতো মধ্যবিত্তে যা হয়, বলল আলপনা। এইসব নানা সাধারণ কথাবার্তা চলতে লাগলো। কথাবার্তার মধ্যে আলপনা ওর হ্যান্ডব্যাগটা পাশে রাখলো। মিনিট 15 একটু হাসাহাসি ঠাট্টার পর ওরা উঠে পড়ল। চলি রে আজ বলে দুজনে উঠে পড়ল। আমরা সমস্তরে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ আমরাও এবার উঠব। ধীরে ধীরে ওরা দুজন এগিয়ে গেল। আমরাও উঠবো করছি। কেউ একজন ছুটে আসতে দেখলাম। এদিক পানি দেখি সুধীরের ছেলে অমিতাভ ছুটে আসছে। একেবারে আমাদের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবা আর মার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতাল থেকে ফোন এসেছিল, আপনারা আমার সঙ্গে যাবেন? আমরা কখন সমস্যারে বলে উঠলাম। অমিতাভ বলল, দুপুর 2টো নাগাদ। আমি এখনই অফিস থেকে ফিরে ফোনটা পেলাম হাসপাতাল থেকে, বোধহয় বেঁচে নেই। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমরা হন্তদন্ত হয়ে হাসপাতালের দিকে ছুটলাম। তখন আমি ঘড়িতে দেখলাম রাত 9টা। হঠাৎ আমার চোখ পড়ল আলপনার হাতব্যাগটা পাথরের বেঞ্চের উপর পড়ে আছে। মনে হলো যেন হ্যান্ডব্যাগটা আমাদের দিকে চেয়ে হাসছে। এরপরে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই এবং সত্যি তারা দুজন সেখানে তাদের বডিটাকে মর্গে রাখা হয়েছে। ডাক্তার বলে যে
সঙ্গে সঙ্গে এরা স্পট ডেট হয়ে গেছে। আমরা 5 জন একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তবে ওর ছেলেকে আমরা কিছু আর বলিনি। এটাই ছিল ঘটনা। আজকের দুটি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো। তবে তোমাদের একটা রিকোয়েস্ট করব, ঘটনা শোনার পরে প্লিজ লাইক কমেন্ট করতে বলো না, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও অবশ্যই ঘটনা পাঠিয়ে দাও। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকে দুটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।